আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে আমার ছোট দেবর বাড়ির সকল কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। বাড়ির ছোটোখাটো কাজ যেমন মেশিন ঠিক করা বা বিদ্যুতের কাজ সবই তার ওপর। একদিন আমার সেলাই মেশিনে কাপড় আটকে গেল। নিজে চেষ্টা করলাম ঠিক করতে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। বিরক্ত হয়ে আমি আমার দেবরকে ডেকে নিলাম। সে এসে মেশিনটা দেখে বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে পড়েছে, পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। প্রযুক্তির ব্যাপারে আমার বিশেষ কিছু জানা নেই, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ আছে। সে বাইরে চলে গেল, হয়তো কোনো সরঞ্জাম আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, চলুন ভাবি। তার মুখে সামান্য হাসি ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখলাম, যেটা ঠিক বুঝতে পারলাম না। আমার নাম মায়া, বয়স 28 বছর, দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা। স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই আমার দেবর সব সময় আমার সাথেই থাকতো। দিন দিন তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। একদিন সে আমাকে এমন কিছু বলল যা শুনে আমি অবাক হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা বিশেষভাবে ভাগ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বিয়ের পর থেকেই সংসারের টানাপড়েন আর প্রতিদিনের খরচের চাপ ধীরে ধীরে আমার উপর পড়তে শুরু করলো। বাড়ির অবস্থাও এমন ছিল না যে কোনো সাহায্য ছাড়া চলতে পারবে। বাধ্য হয়ে একদিন নিজেকে বললাম, কিছু একটা করতে হবে। যদিও পড়াশোনায় বিশেষ কিছু জানি না, কোথাও চাকরি পাওয়া সম্ভব ছিল না, তাই ভাবলাম মহল্লার মহিলাদের কাপড় সেলাই করতে শুরু করব। পুরনো সেলাই মেশিনটা যা বিয়েতে দান উপহার হিসেবে পেয়েছিলাম এক কোণে পড়েছিল, সেটাই পরিষ্কার করে কাজে নামলাম। এরপর পাড়ায় জানিয়ে দিলাম, যাদের কাপড় সেলাই করতে হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। খবর ছড়াতে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি অর্ডার আসা শুরু হলো। পাড়ার মহিলারা তাদের সালোয়ার, ওড়না, ব্লাউজ সেলাই করাতে আমার কাছে আসতে লাগলো। ধীরে ধীরে কাজটা শিখে নিলাম এবং এই সেলাইয়ের মাধ্যমেই সংসারের খরচ চালাতে শুরু করলাম। প্রায় মহিলারা আমার বাড়িতে আসতো, কেউ মাপ দিতে, কেউ ফিটিং ঠিক করাতে, আবার কেউ নতুন ফ্যাশনে পুরনো কাপড় সেলাই করাতে। কেউ কেউ শুধু মন খুলে গল্প করত। তাদের সঙ্গেও এক ধরনের সম্পর্ক গড়ে উঠল। তারা তাদের মনের কথা বলতো, সমস্যা শেয়ার করত। এতে আমিও এক ধরনের সান্ত্বনা পেতাম। কাজের চাপ ক্রমশ বাড়তে লাগলো, একা সামলানো মুশকিল হয়ে পড়ল। তাই পাড়ার কয়েকজন মেয়েকে সাহায্যের জন্য ডেকে নিলাম। যারা সেলাই শিখতে আগ্রহী বললাম তারা যেন নিজেদের সেলাই মেশিন নিয়ে এসে আমার সাথে কাজ করে। এর বিনিময়ে তারা সেলাই শিখবে আর সামান্য পারিশ্রমিকও পাবে। ধৈর্য ধরে তাদের সেলাইয়ের কৌশল শেখাতে থাকলাম। এদের সঙ্গে আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়ে উঠল। একদিন তাদের মধ্যে একজনের মেশিন আবার নষ্ট হয়ে গেল। বাধ্য হয়ে তাকে বললাম, আজ তুমি মেশিনটা ঠিক করে নিয়ে এসো। মেয়েটি চলে যেতে প্রস্তুত হচ্ছিল। তখনই আমার দেবর বাড়িতে দুপুরের খাবারের জন্য এলো। রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে করতে জানালা দিয়ে দেখি দেবর সেই মেয়েটির সঙ্গে কিছু কথা বলছে। সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি এত তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ কেন? মেয়েটি বলল, ভাবি নিজেই ছুটি দিয়েছেন, কাল বাইরে থেকে ঠিক করি তারপর কাজে আসব। দেবর বলল, বাইরে গিয়ে ঠিক করানোর কি দরকার যখন বাড়িতেই লোক আছে? তার কথা শুনে মেয়েটি থেমে গেল। বলল, তুমি যদি মেশিনটা ঠিক করে দাও খুবই উপকার হবে। মেয়েটির কথা শুনে দেবর মেশিনটা পরীক্ষা করতে লাগলো এবং বলল, তোমার মেশিনটা তো মরচে ধরে গেছে, এটা পুরোটা খুলে ভালোভাবে ঠিক করতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, তাহলে তুমি মেশিন ঠিক করতে পারবে? দেবর হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করতে পারবো। মেয়েটি খুশি হয়ে পাশে বসে বলল, আমার সেলাইয়ের কাজটা তাড়াতাড়ি করে দাও। তখন দেবর বলল, মেশিনটা আমার ঘরে নিয়ে আসো, ওখানেই ঠিক করব। মেয়েটি একটু দ্বিধায় পড়ে গেল। দেবর বুঝতে পেরে বলল, আমার সব সরঞ্জাম ঘরেই আছে, তাই ঠিকঠাক করতে ঘরে নিয়ে যেতে হবে। মেয়েটি মেশিন নিয়ে তার ঘরে গেল। আমি তখন দেবরের জন্য খাবার গরম করে বাইরে রাখলাম, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দেবর এবং মেয়েটি ঘর থেকে বের হচ্ছিল না। দুজনেই তরুণ, তাই কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ দেবরের উপর সন্দেহ করতে চাইনি। অবশেষে ধৈর্য হারিয়ে দেবরের ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই মেয়েটি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, ভাবি, মেশিন ঠিক হয়ে গেছে। তার কথা শুনে আমারও স্বস্তি হলো এবং আমরা নিজেদের কাজে ফিরে গেলাম। তবে মনে মনে ভাবছিলাম, দেবর এতক্ষণ ঘরে কি করছিল। কিছুক্ষণ পর দেবরও ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় বসে খাবার খেতে লাগলো। একদিন আমি সেলাই করছিলাম, আবার সেই মেয়েটির মেশিন নষ্ট হয়ে গেল। এতে আমার রাগ উঠল। বললাম, তুমি এত বড় হলে কতদিন ধরে তোমার সেলাই শেখাচ্ছি, অথচ এখনো কিছুই শেখোনি। আমার রাগ দেখে মেয়েটি কেঁদে ফেলল। আমি ওকে বললাম, তোমার মেশিন নিয়ে যাও এবং বাড়ি যাও।
ঠিক সেই সময় আমার দেবর বাড়িতে এলো আর মেয়েটিকে কাঁদতে দেখে বলল, ভাবি ও কাঁদছে কেন? দেবর আশেপাশের সব মেয়েদের চিনত, তাই তাদের ব্যাপারে খোঁজ খবর নিত। আমি বিরক্ত হয়ে বললাম, এই মেয়েটি আমাকে খুবই বিরক্ত করছে, মনে হচ্ছে ওকে কাজ থেকে বাদ দিয়ে দিই, ইচ্ছে করি মেশিন নষ্ট করে ফেলে। আমার কথা শুনে দেবর হেসে ফেলল। আমি রাগের মধ্যে ছিলাম, তাই ওকে একটু বকাও দিলাম। দেবর বলল, ভাবি এর কোনো দোষ নেই, আজকালকার মেশিনগুলোই এমন সহজেই খারাপ হয়ে যায়। পুরনো দিনের মেশিন কিনলে অনেক বছর পর্যন্ত কোনো সমস্যা হতো না, এখন তো সব কিছুই লোকাল মানের। দেবরের কথা শুনে আমি ওর দিকে তাকালাম, তখন সে পকেট থেকে মোবাইল বের করে বলল, ভাবি দাদার কল এসেছে, আপনি কথা বলবেন, রাগও মিকে যাবে। স্বামীর কথা শুনে আমি হেসে ফেললাম। দেবর খুবই দুষ্ট ছিল, মাঝে মাঝে আমাকে মজা করত। আসলে কয়েকদিন ধরে স্বামীর সাথে কথাই হয়নি, হয়তো কাজের জন্য ব্যস্ত ছিল। প্রায় প্রতিদিনই দেবরকে বলতাম, দাদার সাথে একটা কল লাগিয়ে দাও, কিন্তু সে প্রতিবারই বলতো, ভাবি আজ মোবাইলে টাকা নেই, কাল কথা বলিয়ে দেব। তবে বেশ কিছুদিন পার হয়ে গেলেও সে কলটা করে দেয়নি, হয়তো সত্যিই ওর মোবাইলে টাকা ছিল না। কিন্তু আজ দেবর আমাকে মোবাইলটা ধরিয়ে দিতেই সব কিছু ভুলে গেলাম। মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করলাম। বহুদিন ধরে কথা হচ্ছিল না, তাই অনেক জরুরি কথাও বলার ছিল। প্রায় 15 মিনিট পর কথা শেষ করে যখন কল কাটতে যাচ্ছিলাম, তখন স্বামী বললেন, মা বাবার সাথেও একটু কথা বলিয়ে দাও। আমি মোবাইলটি নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে তাদের সাথে স্বামীর কথা বললাম। তারা বেশ খুশি হলেন। সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেবর বাইরে নেই। এক মেয়ে বলল, ও এখনও নেহার মেশিন ঠিক করছে, আর ওর ঘরের দিকে ইশারা করলো। কিছুটা অবাক হলাম, কারণ এতক্ষণ ধরে ওরা ঘরের ভেতরেই ছিল। ঠিক তখন মনে পড়ল, আমি এখনও দেবরের জন্য খাবার গরম করিনি। নিজের মাথায় হাত ঠেকালাম। স্বামীর সঙ্গে কথা বলার ফাঁকে দেবরের খাবার দেবার কথাই ভুলে গিয়েছিলাম। দেবর যখন বাইরে এলো, তখন বললাম, তুমি বসো, আমি তোমার জন্য খাবার গরম করে আনছি। কিন্তু দেবর বলল, না ভাবি, আমার পেট ভরে গেছে, আজ খাবো না। হেসে হেসে বাইরে চলে গেল। আর আমি একটু অবাক হয়ে মেশিনের পাশে বসে ভাবতে লাগলাম, আসলেও কোথায় গিয়ে পেট ভরালো। সেদিন কাজের মাঝে হঠাৎ একপাশে দেখলাম নেহা কিছু মেয়ের সাথে ধীরে ধীরে কথা বলছে। তার মুখে আনন্দ ঝলকাচ্ছিল, যেন সে আনন্দে মেতে আছে। মুখে অদ্ভুত এক লালচে আভা ফুটে উঠেছিল, যা দেখে আমার মধ্যে হালকা অভিমান তৈরি হলো। আমি এগিয়ে গিয়ে বললাম, নেহা তোমার মেশিন ঠিক হয়ে গেছে? সে তাড়াতাড়ি মাথা নাড়ল। আমি তাকে বললাম, তাহলে এবার কাজটা ঠিকঠাক করো। আমার কথা শুনে সবাই নিজেদের কাজে মন দিল। কাজ করতে করতে আমি আমার স্বামীর কথা ভাবতে লাগলাম। বহুদিন ধরে চাইছিলাম সে যেন কিছুদিন বাড়িতে থাকে। মন খুব চেয়েছিল তাকে বাড়িতে দেখতে, কিন্তু সে বলতো, যদি বাড়িতে আসি তাহলে বেশ কিছু খরচ হবে, তাই কিছুদিন না আসাই ভালো। আমি জানতাম সে আমাদের ভবিষ্যতের জন্য প্রতিটি টাকার হিসেব করছে, যাতে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হয়। তবু তার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছিল। মনে মনে ভাবতাম, সে যদি প্রতিদিন বাড়ি ফিরত, আমার সাথে থাকতো, তাহলে কেমন হতো। আমি চাইতাম সে বাড়ি ফিরুক, হয়তো আয় কম হবে, কিন্তু পাশে থাকলে সব কিছু সহজ হতো। তাই আমি চুপচাপ সেলাইয়ের কাজে মন দিতাম। সেলাইয়ের মাধ্যমে কিছু আয় করতে পারছিলাম, যা ঘরের খরচের জন্য সামান্য হলেও সহায়ক হতো। আমি যা উপার্জন করতাম তার সব শাশুড়ির হাতে তুলে দিতাম। এতে সবার মুখে হাসি ফুটে উঠত, আর আমার সময়টাও ভালো কাটত। সেলাইয়ের কাজে নিয়োজিত মেয়েদের মেশিনগুলো প্রায়ই নষ্ট হয়ে যেত। অনেকবার বুঝিয়ে বলেছিলাম মেশিনগুলো ঠিকভাবে চালানো শিখতে হবে, কিন্তু প্রতিদিনই কোনো না কোনো মেয়ের মেশিনে কোনো না কোনো সমস্যা দেখা দিত। ভাবছিলাম, যদি মেশিন ঠিক করার কাজটাও শিখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমি তেমন শিক্ষিত নই, তাই এই ধরনের কাজ করার সাহস পাইনি। এই মেশিনগুলো আগে আমার শাশুড়ি চালাতেন। তিনি আমাদের সংসারে খরচ মেটানোর জন্য সেলাই করতেন। কিন্তু আমার বিয়ের পরপরই আমার শাশুড়িও অসুস্থ হয়ে পড়লেন, আর তখনই আমার স্বামী বিদেশে চলে গেলেন। আমি তখন ভাবলাম, সেলাইয়ের কাজটা আমি করব, এতে সংসারের জন্য কিছুটা অর্থ আসবে। তবে বুঝতে পারিনি এর সাথে কিছু বাহ্যিক সমস্যাও আসবে। সেদিন খুব ভালো লাগছিল, কারণ সকালে আমার স্বামীর ফোন এসেছিল। স্বামীর খবর পেয়ে মনটা খুশিতে ভরে গিয়েছিল। তবে কাজের মধ্যেই তখন আমাদের পাড়ার একজন মহিলা এলেন। তিনি বললেন, আমার মেয়ের বিয়ে, আমি চাই তুমি বিয়ের জন্য প্রয়োজনীয় সব পোশাক সেলাই করে দাও। আমার হাতে তখন তেমন কাজ ছিল না, তাই তার কথা শুনে বেশ আনন্দ পেলাম। হেসে মুখে বললাম, আমার বেশ কয়েকজন মেয়ে আছে কাজ শেখার জন্য, আমরা একসঙ্গে কাজ করে সময় মতো সব পোশাক তৈরি করে দেব।
তিনি আমাকে অনেক আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তার যাবার পর আমি সেলাই শেখা মেয়েদের সঙ্গে বসে কাজ ভাগাভাগি করলাম। সেদিন কাজের চাপ অনেক ছিল আর সময় ছিল খুবই কম, তাই আমি মেয়েদের বললাম সবাই নিজের মেশিন ঠিকভাবে চালাবে। যদি কাজের মাঝখানে কারোর মেশিন নষ্ট হয় তাহলে তাকে এই কাজ থেকে বাদ দিতে হবে। আমার কথা শুনে এক মেয়ে মৃদু হেসে বলল, ভাবি, আজ তোমার ছোট দেবর আসবে না? আমরা তার মাধ্যমেই আমাদের মেশিনগুলো ঠিক করিয়ে নেব। মেয়েটির মুখে এক ধরনের চাপা হাসি ছিল, যার অর্থ তখন পুরোপুরি বুঝতে পারিনি। কাপড়গুলো যাচাই করছিলাম, তাই বললাম, হ্যাঁ ঠিক আছে, দ্রুত মেশিনগুলো ঠিক করিয়ে নাও। আমার কথা শুনে সবাই যেন খুশি হয়ে উঠল। দুপুরে ছোট দেবর এলে মেয়েরা তার চারপাশে ঘিরে ধরল। সে মজা করে বলল, আমি কি সব মেশিন ঠিক করার দায়িত্ব নিয়েছি? যাও অন্য কারো কাছে নিয়ে যাও। তবু হাসতে হাসতে তাদের সাহায্য করতে লাগলো। আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ফেললাম, আর মেয়েরা একটু মন খারাপ করলো। তারপর তারা মজার ছলে বলল, আমরা তো তোমার জন্য কিছু করতে চাই, আমরাও কিছু দিতে চাই। আমার দেবর হাসতে হাসতে বলল, আচ্ছা তাহলে কিছু দিতেই হবে। তখন এক মেয়ে বলে উঠল, যেদিন তোমার বিয়ে হবে আমরা তোমার বউয়ের জন্য সেরা পোশাকটি সেলাই করে দেব। তার কথা শুনে আমার দেবর হেসে বলল, তোমরা সবাই বেশি চালাক। প্রতিদিন কারো না কারোর মেশিন ঠিক করি, আর শেষমেশ বিয়ের দিনে শুধু একটা পোশাক সেলাইয়ের প্রতিশ্রুতি। দেবরের কথা শুনে আমি হেসে উঠলাম। সে মজা করে বলল, তোমাদের সেলাই এখনো পুরোপুরি নিখুঁত নয়, তাই মাফ করো, আমার হবু স্ত্রীর জন্য পোশাক ভাবিই বানাবেন। কথাটি বলে সে আমার দিকে তাকালো। আমি হেসে মেয়েদের বললাম, আমার ছোট দেবর এখনো ছোট। তখন এক মেয়ে অবাক হয়ে বলল, ভাবি, কিন্তু ও তো দেখতে বেশ লম্বা। আমার দেবর মজার ছলে আমার দিকে তাকিয়েছিল, যেন আমার জবাব শোনার জন্যই অপেক্ষা করছিল। আমি জানতাম সে আসলে বয়সে বেশ তরুণ, আর্থিক পরিস্থিতিও তেমন ভালো নয়। আমার স্বামীও বিয়ের পর আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য দূরে চলে গিয়েছিল। আমিও চাইনি আমার দেবরের স্ত্রীও একই দূরত্বের কষ্টে থাকুক। তাই আমি বললাম, লম্বা হয়েছে বলে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ের জন্য আরও অনেক প্রস্তুতির প্রয়োজন। ওর বিয়ে হতে এখনো কয়েক বছর বাকি। আমার কথা শুনে দেবর হেসে উঠল। এরপর আমি মেয়েদের দিকে ফিরে বললাম, চলো এবার সবাই কাজে মন দাও, আমি দেবরের জন্য খাবার গরম করে নিয়ে আসি। কথাটি বলে রান্নাঘরে গেলাম, দেবরের জন্য খাবার গরম করতে লাগলাম। মেয়েরা নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে গেল। আমি দেবরের ঘরে যাচ্ছিলাম, কারণ জানি না কিভাবে, তবে সে মেশিনগুলোতে এক ধরনের জাদু করত আর সব কিছু ঠিকঠাক হয়ে যেত। সেদিনও সে মেয়েদের মেশিনগুলো ঠিক করে দিল। পরের দিন প্রচুর কাজ ছিল, তাই কাউকে কাজ থেকে সরতে দিলাম না। দেবর সেদিন বাড়িতে আসেনি, আর কাজের চাপ এত বেশি ছিল যে আমিও ব্যস্ত ছিলাম। মনে মনে ভেবেছিলাম কাজের ফাঁকে নিজের বাবা মায়ের বাড়িতে কিছুদিন যাব। কতদিন যাব ভাবছি, কিন্তু হঠাৎ একটা বিপদে পড়লাম। আমার মেশিনটি খারাপ হয়ে গেল, আর কাপড়ের বিশাল স্তূপ পড়ে রইল। আমি চাইনি এত দামি কাপড় মেয়েদের দিয়ে সেলাই করাই, কারণ তাদের কাজে এখনও সম্পূর্ণ নিখুঁততা আসেনি। সকালে মেশিনটি একদম কাজ করছিল না। মেয়েরা আমার চিন্তিত মুখ দেখে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আপনার দেবর আছে তো, সে তো আপনার মেশিন ঠিক করেই দেবে। এই কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো, যা আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম দেবর সারাদিন বাইরে থাকতো, কিন্তু দুপুরে খাবার খেতে এলেই মেয়েরা যেন কোনো বাহানায় তার আশেপাশে ঘুরঘুর করত। সবার কাজ ছেড়ে যেন তার উপস্থিতিতে একটু আনন্দ খুঁজে পেত। আমি নিজেই উঠে দাঁড়ালাম। সেদিন কাজের চাপ এত বেশি ছিল যে মেয়েদের আচরণে খুব একটা খেয়াল করতে পারিনি, কিন্তু যখন থেকে আমার দেবর মেয়েদের মেশিনগুলো ঠিক করে দিতে শুরু করলো, তখন থেকে তারা প্রায় প্রতিদিন কাজ শেষে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগলো। শুরুতে ভাবতাম ওরা হয়তো আমার জন্যই এসব নিয়ে আসে, পরে বুঝলাম এইসব খাবার আসলে আমার দেবরের জন্যই আনা হচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে আমি ওদের একটু বকাও দিলাম, আমার মেশিন খারাপ হয়েছে, অথচ তোমরা সবাই বসে আছো কেন? আমার কথা শুনে তারা চুপচাপ নিজেদের কাজে ফিরে গেল। দুপুরে দেবর বাড়ি ফিরে এলে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে বাড়িতে পা রাখতেই আমি বললাম, আজ আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এটা ঠিক করে দাও। আমি মেশিনের দিকে ইশারা করলাম, আর সে একবার আমার দিকে তাকিয়ে মেশিনের কাছে গেল। আমি বললাম, আগে ঠিকঠাক কাজ করছিল, কিন্তু আজ সকালে দেখি কাপড় আটকে যাচ্ছে। দেবর মেশিনটা চালিয়ে দেখে বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে ধরেছে, পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে অনেক কাজ জমে আছে। দেবর কথা শুনে আশ্বস্ত করে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, ঠিক করে দিচ্ছি। এটা বলেই দেবর মেশিনের বিভিন্ন অংশ খুলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে বলল, ভাবি, এভাবে ঠিক হবে না, মেশিনটা আমার ঘরে নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম,
ভেতরে এমন কি আছে যা এখানে নেই? আমার প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ভাবি, আমার সব টুলস তো ভেতরেই রাখা, তাই মেশিন সেখানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি বললাম, আমি তোমার সব টুলস বাইরে নিয়ে আসি। কিন্তু সে বলল, ভাবি, সেগুলো খুব ভারী, আপনি একা তুলতে পারবেন না। মেশিন ঠিক করাতে চাইলে ঘরে নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ আজই আমার মেশিনটি ঠিক করানো দরকার ছিল। তবে উপায় না দেখে মেশিনটি তার ঘরে নিয়ে যাওয়ার জন্য রাজি হলাম। অবশেষে দেবরের কথা মতো আমি মেশিন নিয়ে তার ঘরে গেলাম, কিন্তু সেখানে সে এমন একটি কথা বলল যা শুনে আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম। তার কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না, কারণ আমি তার ভাবি। দেবর তখন দোকানে চলে গেল, আর আমি সোজা শ্বশুর শাশুড়ির ঘরে গেলাম এবং পুরো ঘটনা কি তাদের বললাম। শাশুড়ি বললেন, ছোট ছেলে না বুঝে হয়তো এভাবে বলেছে, আমরা তাকে বুঝিয়ে দেব। কিন্তু আমি বললাম, আপনারা যাকে ছোট বলছেন সে এখন প্রাপ্তবয়স্ক, এরকম কিছু ঘটার আগেই ওর জন্য ভালো একটি মেয়ে দেখে বিয়ে ঠিক করা উচিত। শাশুড়ি চিন্তিত হয়ে বললেন, কিন্তু মেয়ে কোথায় পাবো? আমি হাসি চাপিয়ে বললাম, এই নিয়ে ভাববেন না, আপনার ছোট ছেলে ইতিমধ্যেই নিজের পছন্দের মেয়েটিকে ঠিক করে ফেলেছে। আমি শাশুড়িকে নেহার কথা জানালাম। শাশুড়ি ও শ্বশুর অবাক হয়ে তাকালেন। পরের দিন তারা দেবরের সঙ্গে কথা বললেন এবং যখন নেহার প্রসঙ্গ তুললেন, দেবর যেন সেই কথার জন্যই অপেক্ষায় ছিল। সে হাসি মুখে আমার দিকে তাকিয়ে জানিয়ে দিল যে সে রাজি। কিছুদিন পর আমি নিজেই নেহার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বললাম। তাদেরও আপত্তি ছিল না। কয়েক মাসের মধ্যেই আমার দেবরের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। এই ঘটনায় বুঝেছিলাম যে ছেলেরা যখন নিজেরা সিদ্ধান্ত নেয় তখন তাদের পথ দেখানোই ভালো। ছেলে বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের বিয়েতে দেরি না করাই ভালো, না হলে নানা সমস্যা দেখা দিতে পারে। নেহা যখন আমাদের বাড়িতে বউ হয়ে এলো তখন সে আমার সঙ্গে মিলে সেলাইয়ের কাজে হাত লাগালো। এতে আমাদের পরিবারের আয় দ্বিগুণ হলো। গল্পের মূল চরিত্র মায়ার জীবন নানা চ্যালেঞ্জে পূর্ণ। বিয়ের পর সংসারের আর্থিক অবস্থা খারাপ দেখে সে নিজে কিছু করার সিদ্ধান্ত নেয়। এই গল্প আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি উন্নতির জন্য সর্বদা পরিশ্রমে পেছোপা হওয়া উচিত নয়। মায়া উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও সেলাইয়ের মাধ্যমে সংসারের খরচ চালাতে শুরু করে, যা প্রমাণ করে যে সীমিত সম্পদেও পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। মায়ার জীবন নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। স্বামী বিদেশে কাজ করতে যাওয়ার পর সংসারের দায়িত্ব তার ওপরেই এসে পড়ে, তবু সে হার মানেনি এবং জীবনে একটি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল। ধৈর্য এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, যা মায়া আমাদের শেখায়। সে আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থেকে সমাধান খুঁজে বের করা সম্ভব। সেলাইয়ের কাজ বাড়তে থাকলে মায়ার মাথায় পাড়ার মেয়েদের সাহায্য নেওয়ার ভাবনা আসে। সে তাদের সেলাই শেখায় এবং আয়ের সুযোগ দেয়। এতে বোঝা যায় যে আশেপাশের মানুষকে সহায়তা করলে অনেক সমস্যার সহজে সমাধান করা যায়। মায়া এই উদ্যোগের মাধ্যমে অন্যদের আয়ের পথ তৈরি করে, যা অনুপ্রেরণামূলক। গল্পে মায়ার দেবর পরিবারের দায়িত্বশীল সদস্য। সে পড়াশোনার পরিবর্তে কাজকে প্রাধান্য দিয়ে সংসারের খরচে সাহায্য করে। এতে বোঝা যায় যে সময় আর পরিস্থিতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি এবং জীবনের সঠিক অগ্রাধিকার নির্ধারণ গুরুত্বপূর্ণ। মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের বিয়েতে দেরি না করাই ভালো, না হলে নানা সমস্যা দেখা দিতে পারে। নেহা যখন আমাদের বাড়িতে বউ হয়ে এলো তখন সে আমার সঙ্গে মিলে সেলাইয়ের কাজে হাত লাগালো। এতে আমাদের পরিবারের আয় দ্বিগুণ হলো। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।